ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ডায়েরি অফ অ্যান অ্যাসপিরেন্ট। তোমাদের সকলকে আজকে একটা চ্যাপ্টার পড়াবো যেটা ইন্ডিয়ান পলিটির উপর, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি তোমাদেরকে সহজ ভাষায় আমাদের যে লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারটা আছে ইন্ডিয়ান পলিটি, সেটা সহজ ভাষায় ভালোভাবে তোমাদেরকে বোঝাবো। আমিও একজন দীর্ঘদিন ধরে এই পড়াশোনার সাথে জড়িত একজন অ্যাসপিরেন্ট, তাই আশা করছি তোমাদের বোঝাতে আমার খানিক সুবিধাই হবে। তোমরাও বুঝতে পারবে, কমেন্টে অবশ্যই জানাবে। ফার্স্ট শুরু করছি। The British came to India in 1600 as traders in the form of East India Company, which had a charter granted by Queen Elizabeth I, which had the exclusive right of trading in India. দেখো, প্রথমে আমাদের দেশে ব্রিটিশ যখন আসে তখন তো মুঘল সাম্রাজ্য ছিল, ওগুলো আমরা হিস্ট্রিতে পড়বো পরে। তো মুঘল সাম্রাজ্যের পতনের সময়েই ব্রিটিশ অলমোস্ট আমাদের দেশকে কবজা করে নেয়, কিন্তু প্রথমে তারা আসে ট্রেডার্স হিসেবে, অর্থাৎ ওরা ব্যবসা বাণিজ্যের খাতিরেই আমাদের দেশে কিন্তু প্রবেশ করে এবং মুঘলদের রাজাদের থেকেই সেখানে তারা পারমিশন নেয় এবং নিয়ে সেখানে ব্যবসা শুরু করে। আস্তে আস্তে সেটা তারা ব্যবসা থেকে আমাদের দেশ শাসনের দিকে কিভাবে যায় সেটাই আমরা ইন্ডিয়ান পলিটিতে পড়ি। এবং যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন আমাদের দেশটা চালানোর জন্য যে একটা নিয়ম কানুনের দরকার পড়ে, তার জন্যই তো একটা সংবিধানের দরকার পড়ছিল। তো সেই সময় আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন কি হিসাবে তৈরি হবে, কি কি নিয়ম থাকবে, কি কি লেখা থাকবে সেখানে, সেটার সম্বন্ধেই আমরা আগে ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটাই পড়ব। তো ব্রিটিশ আসে কুইন এলিজাবেথ প্রথমের একটি চার্টার নিয়ে সে ইন্ডিয়াতে প্রবেশ করে, সেটা সম্পূর্ণ ব্যবসার খাতিরে। In 1765, the company had purely trading functions, obtained the Diwani of Bengal, Bihar and Orissa. প্রথমে বাংলা, বিহার এবং উড়িষ্যার যে দিওয়ানি, অর্থাৎ এই যে একটা পত্র যেটা দেখি তারা সব জায়গায় ট্রেডিং করার বা ব্যবসা করার ছাড়পত্র পায়, সেটা তারা পায় হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা। সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যা একটা অবিচ্ছেদ্য অংশ ছিল ভারতের, যেটা সেখানে প্রচুর ব্যবসার লাভ হতো, সেই জন্য সেই জায়গাগুলোই তারা দিওয়ানি পায়। In 1858, in the wake of the Sepoy Mutiny, the British Crown assumed a direct responsibility for governance of India. 1858 সালের যে সিপাহী বিদ্রোহ হয়, সেই সময় একটা বড় রকমের জাগরণ সৃষ্টি হয় ভারতীয়দের মনে, যে আমাদের ভারত দেশটা আমরা ভারতীয়রাই তো স্বাধীন, মানে আমরা ভারতীয়রাই তো সেটাকে শাসন করব। কেন কোনো বাইরের দেশ থেকে আসা একজন ব্রিটিশ, তারা কেন আমাদের দেশ শাসন করবে? সেই সময় আর ব্রিটিশদেরও বিভিন্ন রকম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েই প্রথমে দেখা দেয় সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনি। সেই সময় জাগরণটা সৃষ্টি হয় এবং সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশকে শাসন করছিল। সেই সময় ব্রিটিশ ক্রাউন অর্থাৎ রাজতন্ত্র, তারা ডিরেক্ট রেসপন্সিবিলিটি চায় আমাদের ভারত শাসনের। তখন থেকে শুরু হয় দিস ক্রাউন রুল কন্টিনিউড আনটিল ইন্ডিয়া ওয়াজ গ্রান্টেড অন অগস্ট 15, 1947। এরপর থেকে শুরু হয় ক্রাউন রুল, অর্থাৎ রানীর রাজত্ব শুরু হয় সেই সময় থেকে। তার আগে একটা কোম্পানি, ব্রিটিশ ইন্ডিয়ার কোম্পানি আমাদের দেশ চালাতো, মানে দেশ শাসন করত। এরপর থেকে সিপাহী বিদ্রোহের অজুহাতে সেই ক্রাউন তাদের উপরের দায়িত্ব নিয়ে নেয়, আমাদের দেশ চালানোর দায়িত্ব। সেটা চলে হচ্ছে পুরো 15ই আগস্টে, যতদিন না ভারত স্বাধীনতা পায় 1947 সালে, ততদিন পর্যন্তই কিন্তু ক্রাউন রুল ছিল। এরপরে হচ্ছে with independence came the need of a constitution. Let me adjust first so that you can see. Okay, thank you. With independence came the need of a constitution, as suggested by M.N. Roy, a pioneer of communist movement in India. In 1934, a constituent assembly was formed for this purpose in 1946 and on January 26, 1950. এবারে যখন দেশ আমাদের স্বাধীন হলো এবং দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের একটা সংবিধানের প্রয়োজনীয়তার সৃষ্টি হলো এবং সেই সময় মানবেন্দ্র রয়, এম এন রয়
প্রথম এই পথপ্রদর্শক, যিনি সাজেস্ট করেন যে আমাদের দেশেরও একটা সংবিধানের প্রয়োজন, অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো মেনে আমাদের দেশবাসীরা চলতে হবে বা চলবে, একটা নিয়ম থাকবে। দেখুন, নিয়ম শৃঙ্খলা ছাড়া তো মানুষের জীবনও অচল। তো সেখানে একটা গোটা দেশ শাসন করার জন্য তো অবশ্যই একটা কনস্টিটিউশন, সংবিধান বা খসড়াপত্রের দরকার আছে। তাই সেই হিসেবেই তখন আমাদের কনস্টিটিউশনের প্রয়োজন হয়, এবং মানবেন্দ্র রয় ছিলেন এই কমিউনিস্ট মুভমেন্টের একজন পথপ্রদর্শক। তিনি 1934-এ বলেন, এবং সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আকারে প্রথম আসে, এবং 1946-এ। আর এরপরে আমরা সকলেই জানি 26শে জানুয়ারি 1950 সালে আমাদের দেশ তার প্রথম কনস্টিটিউশন বা সংবিধান পায়। 1950 সাল থেকে আমাদের সংবিধান কার্যকর হয়। এবারে আসি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কিভাবে আমাদের সংবিধানে যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন শুরু হয়েছিল, কোথা থেকে আমাদের এই কনস্টিটিউশনে নেওয়া হয়। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশন তৈরি হতে মোটামুটি 2 বছর, অলমোস্ট 3 বছর লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন মতো। তো সেই যে এতটা দীর্ঘকালীন সময় লেগেছিল, কেন? কারণ বিভিন্ন রকম রুলস আমাদের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন যেখানে কোনো ভুল ত্রুটি যাতে আমাদের না থাকে, সেই সংশোধন করে অন্যান্য দেশের যে ভুলগুলো সেগুলো থেকে শুধরে আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়। সেরকমই আমরা আজকে দেখব যে প্রত্যেকটা পয়েন্ট যে কী কী থেকে আমাদের দেশের কনস্টিটিউশন আসে। সো ফার্স্ট আমরা দেখব যে দ্য কোম্পানি রুল, যেটা চলে 1773 থেকে 1858। 1773 থেকে 1858 অবধি কিন্তু আমাদের দেশ এই যে কোম্পানি, মানে এই ব্রিটিশ কোম্পানি, তারা কিন্তু চালিয়েছিল, যারা প্রথম দিকে পুরোটাই ব্যবসা বাণিজ্যের খাতিরে আসলেও পুরো দেশ তারপরে তারা নিজেদের আওতায় নিয়ে শাসন চালানো শুরু করে। সেই সময় রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, it was first step taken by the British government to control and regulate the affairs of the East India Company in India। অর্থাৎ যখন ব্রিটিশ আমাদের দেশ এবার বাণিজ্যের সাথে সাথে শাসন করাও শুরু করে, সেই সময় এটাই তাদের প্রথম পদক্ষেপ যে তারা রেগুলেট করবে, মানে কন্ট্রোল অ্যান্ড রেগুলেট করবে বিভিন্ন অ্যাফেয়ার, ইন্ডিয়ার বিভিন্ন রকম নিয়মকানুন। It designed the Governor of Bengal as the Governor General of Bengal and Council of 15 members, আর এরকমই দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ওয়াজ লর্ড ওয়ারেন হেস্টিংস। তো এই যে একটু আমাকে সেট করতে দাও, যাতে পুরোটা ভিজিবল হয়। ওকে, আই থিঙ্ক আমার পুরোটা ভিজিবল। তো এরকম ফার্স্ট ডিজাইন হয় গভর্নর অফ বেঙ্গল, যেটা ছিল, যে পদটা ছিল, সেই গভর্নর অফ বেঙ্গল যে পদটা, সেটাই হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যেটা 4 জন সদস্য নিয়ে তৈরি হয়। আর এরকম প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, লর্ড ওয়ারেন হেস্টিংস। এই সময় এস্টাবলিশমেন্ট অফ আ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা কম্প্রাইজিং 1 চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার জাজেস। এই 1774-এ আমরা প্রথম সুপ্রিম কোর্ট পাই। এই যে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা 1774, যেখানে একজন চিফ জাস্টিস এবং 3 জন আরও বিচারক নিয়ে শুরু হয়। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট শুরু হয়। Defects of the Regulating Act of 1773, the British Parliament passed the Amending Act of 1781, also known as the Act of Settlement। আগে আমরা একটা 1781-এর তথ্য জেনে নিই, যেটা হলো যে এই যে অ্যাক্ট অফ 1773, যেটা আমরা প্রিভিয়াস পার্টে পড়লাম, এর কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য একটা অ্যামেন্ডিং অ্যাক্ট করা হয়, যেটা হচ্ছে অ্যাক্ট অফ 1781। এটা অলসো নোন অ্যাজ অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ইট ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস অফ দি কোম্পানি। এই সময়ই যে কমার্শিয়াল, অর্থাৎ যে ব্যবসা বাণিজ্যের খাতিরে তারা আমাদের দেশে প্রবেশ করে, সেই কমার্শিয়াল আর পলিটিক্যাল দুটো ফাংশন সম্বন্ধেই এই সময় এই অ্যাক্টে ভালোভাবে লেখা হয়।
নিউ বডি কল্ড বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এখানে একটা নতুন বোর্ড সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখবে। এই সময় থেকেই শুরু হলো ওদের আস্তে আস্তে এক একটা পদক্ষেপ ওরা এগিয়ে নিল। সেটা হচ্ছে ওরা কমার্স থেকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এবার পলিটিক্যাল অ্যাফেয়ারেও তারা প্রবেশ করলো। মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটার নাম দিল বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তাই এই সময় থেকে বলা হয় ডাবল গভর্নমেন্ট, বা অর্থাৎ ওই যে মানে দুরকম, মানে দুটি গভর্নমেন্ট, সেই ডাবল গভর্নমেন্ট এই সময় থেকে চালু হয়। And companies' territories in India were for the first time called the ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া। এই প্রথমই, এই অ্যাক্টের দ্বারাই প্রথম আমাদের ইন্ডিয়াকে ব্রিটিশের একটা অংশ বলা হয়, মানে ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া এই সময় থেকেই বলা হয়। আজকে চ্যাপ্টারের এই ফার্স্ট পার্টটা থাকবে, সেকেন্ড পার্ট থেকে আমরা পড়বো বাকি চার্টার অ্যাক্টগুলো এবং পরের পার্ট। অবশ্যই ভালো লাগলে লাইক, ফলো এন্ড শেয়ার।